আপনারা প্রমাণ করতে হবে যে দলীয় ভাবে মানে জেনারেল আজিজ আহমেদ বা ইয়ে মানে আপনার বেনজির আহমেদ তারা মানে কোন রাজনৈতিক দলকে বা ক্ষমতাসীন রাজনৈতিক দলকে সার্ভিস দিয়েছে, এটার তো প্রমাণ দিতে হবে। তাইলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত তো কথা ঠিকই আছে যে তারা কোনো রাজনৈতিক নেতা না। জেনারেল আজিজ আহমেদ ছাড়া যে কোনো লোকই সেনাবাহিনী প্রধান থাকতেন তো নির্বাচনে যেরকম নির্বাচন তো কন্ডাক্ট করেছে আপনার নির্বাচন কমিশন, তো সে নির্বাচন কমিশন এর অধীনে সমস্ত সার্ভিস চলে যায় নির্বাচনকালীন সময়ে। তো জেনারেল আজিজ আহমেদ জাস্ট ফলোড দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন বলেছে আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তিনি সেই কাজটি করেছেন পেশাদারিত্ব দিয়ে। তো আমেরিকা বললেই আমাকে কেন এটা স্বীকার করে নিতে হবে? আমেরিকা বললেই সবকিছু তর্কের অধিক থাকতে হবে? ফিলিস্তিনে কি হচ্ছে? আমেরিকার পলিসি, আমেরিকা যেখানে সুবিধা সেরকম পলিসি করে। ভাইকে, জেনারেল আজিজ আহমেদের ভাইকে তিনি প্রভাব বিস্তার করে তার তার মানে শাস্তি মওকুফ করেছে। আচ্ছা, তো শাস্তি মওকুফ করার তো হলো মালিক হলো কোর্ট, শাস্তি মওকুফের এখতিয়ার হলো কোর্টের। সেখানে কোর্টের সিদ্ধান্ত হয়েছে, কোর্টের সিদ্ধান্তের উপরে হাইকোর্ট বিভাগে যায়, তারপরে আপিল বিভাগে যায়, তারপরে রিভিউতে যায়, তারপরে প্রেসিডেন্ট মার্সি। তো সেই প্রসেসের মাধ্যমেই তো তার ভাইকে মুক্ত করা হয়ে মুক্তি দিয়েছে। আব্দুল কাদের আমাদের পার্টির সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন সে মন্তব্যটি আসলে রাজনীতির বিবেচনায় তো ঠিকই আছে। একজন সরকারি কর্মকর্তা কিভাবে মানে দলীয় লোক হয় এটা তো ফ্যাক্ট। দলীয় লোক তো হয় রাজনীতি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা। কিন্তু আপনি যাদের নাম বললেন যেমন জেনারেল আজিজ আহমেদ এবং আইজিপি সাবেক বেনজির আহমেদ, তারা তো সরকারি কর্মকর্তা। তাহলে আমরা কেন তাদেরকে গুলিয়ে ফেললি যে ওনারা আওয়ামী লীগের লোক, ওনারা এই লোক? আসলে তো ওনারা সরকারি চাকরি করেছেন, সেই পয়েন্ট অফ ভিউতে বলেছেন যে তারা দলের কেউ না। এটাই স্বাভাবিক, এই কথাটাই সত্যি, দলের কেউ না। তারা এই রিপাবলিককে, প্রজাতন্ত্রকে সার্ভিস দিয়েছেন, একজন সেনাবাহিনী প্রধান হিসেবে, অন্যজন পুলিশ প্রধান হিসেবে। তো সেই জায়গায় তারা সার্ভিস দিয়েছে। তারা তো আসলেই তো তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে সার্ভিস দেন নাই, তারা প্রজাতন্ত্রকে সার্ভিস দিয়েছেন। আমি যদি বলি যে তারা কোনো দলীয় সরকারকে সার্ভিস দেন নাই, এটা প্রমাণ সাপেক্ষ। আপনারা প্রমাণ করতে হবে যে দলীয় ভাবে মানে জেনারেল আজিজ আহমেদ বা মানে আপনার বেনজির আহমেদ তারা মানে কোন রাজনৈতিক দলকে বা ক্ষমতাসীন রাজনৈতিক দলকে সার্ভিস দিয়েছে, এটার তো প্রমাণ দিতে হবে। তাইলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয় ততক্ষণ পর্যন্ত তো কথা ঠিকই আছে যে তারা কোনো রাজনৈতিক নেতা না, তারা হলেন প্রজাতন্ত্রের কর্মকর্তা। সেটাই বলেছেন, অন্য কিছু না, অন্য কিছু না। এটা খুবই খুবই সাধারণ কথা। তা কেউ নয় তার মানে কি এই মানুষটা তো বাংলাদেশের, হ্যাঁ, এক দলের না হইতে পারে, দলের কেউ না, হ্যাঁ, বাংলাদেশের মানুষ। এবং জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনী প্রধান হিসেবে আমি তো মনে করি উনি সেনাবাহিনীর ডিসিপ্লিনকে চমৎকার ভাবে রক্ষা করেছেন। ওনার সময় তো আমরা কোনো সেনাবাহিনীতে কোনো কমিশন দেখি নাই, বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো কমিশন দেখি নাই। এবং উনি প্রায় 3 বছর বা একটু অধিক সময় সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেছেন। আমি সেনাবাহিনীতে ওই সময়টা যথেষ্ট ডিসিপ্লিন দেখেছি এবং সেই ডিসিপ্লিনের উপরে নির্ভর করে বর্তমান সেনা প্রধান এবং পরবর্তীতে যারা আসবেন তারা চাকরি করে যাবেন বা যাচ্ছে, এই কথাটা তো সত্যি। সুতরাং সেনাবাহিনীর একজন পেশাদার সামরিক কর্মকর্তা হিসেবে আমি মনে করি জেনারেল আজিজ আহমেদ আমি মনে করি যথেষ্ট দক্ষতা সাক্ষ্য রেখেছেন একজন প্রফেশনাল হিসেবে। মানে চাকরিতে থাকা অবস্থায় বা ওনার দক্ষতার কথা আপনি বলছেন, কিন্তু পাশাপাশি যে ওনার নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে বিষয়গুলো উল্লেখ করেছে সেগুলোকে কি আপনি অস্বীকার করতে পারেন কিনা? নিষেধাজ্ঞা যেটা দিয়েছে, আমি নিষেধাজ্ঞার চিঠিটা পড়েছি হাসিনা আপা। নিষেধাজ্ঞা দিয়েছে, বলা হয়েছে যে উনি গণতন্ত্রকে ব্যাহত করেছেন, ওনার কর্মকাণ্ডে গণতন্ত্রকে কিভাবে ব্যাহত করেন। উনি তো সেনাবাহিনী প্রধান ছিলেন, উনি কিভাবে গণতন্ত্রকে ব্যাহত করেছেন? উনি কোন বড় রাজনৈতিক কোন দলের বড় নেতা ছিলেন বা কোন পলিসি মেকার ছিলেন রাজনীতি?
যে কোনো পলিসি মেকিং করে বা সংবিধানে কোনো অ্যামেন্ডমেন্ট এনে, উনি কোনো দেশের প্রধানমন্ত্রী ছিলেন যে অ্যামেন্ডমেন্ট এনে সংবিধানে কোনো বিরোধী রাজনৈতিক দলকে মার্জিনালাইজ করেছে বা তাদেরকে রাজনৈতিক সুযোগ থেকে বঞ্চিত করেছে, তাদের রাজনৈতিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে? উনি একজন পেশাদার সামরিক কর্মকর্তা, সেই চাকরি করেছেন। এবং জেনারেল আজিজ আহমেদ ছাড়া যে কোনো লোকই সেনাবাহিনী প্রধান থাকতেন, তো নির্বাচনে যেরকম নির্বাচন তো কন্ডাক্ট করেছে আপনার নির্বাচন কমিশন, তো সে নির্বাচন কমিশন এর অধীনে সমস্ত সার্ভিস চলে যায় নির্বাচনকালীন সময়ে। তো জেনারেল আজিজ আহমেদ জাস্ট ফলোড দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন বলেছে আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, তিনি সেই কাজটি করেছেন পেশাদারিত্ব দিয়ে। তো আমেরিকা বললেই আমাকে কেন এটা স্বীকার করে নিতে হবে? আমেরিকা বললেই সবকিছু তর্কের অধিক থাকতে হবে? ফিলিস্তিনে কি হচ্ছে? আমেরিকার পলিসি, আমেরিকা যেখানে সুবিধা সেরকম পলিসি করে। যেই আমেরিকা গণহত্যার সমর্থন করছে ফিলিস্তিনে, সেই আমেরিকা যদি একজন সামরিক কর্মকর্তাকে উপযুক্ত প্রমাণ ছাড়া এরকম স্যাংশন দেয়, এই স্যাংশনের আসলেই কি বিবেক বিবেচনা প্রসূত মানুষ কি এটাকে গ্রহণ করে না করবে? বলেন, করবে না। এখানে একটি বিষয় হলো এই বেনজির সাহেবের, সাবেক আইজিপি বেনজির আহমেদের অর্থ সম্পদ নিয়ে কথা হচ্ছে এবং ফিজিক্যালি পাওয়াও গেছে গোপালগঞ্জ, গাজীপুর, আবার সেন্ট মার্টিনের কথাও শুনি। কিন্তু জেনারেল আজিজ আহমেদের এরকম স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তির কোনো রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত আমরা পাই। সুতরাং আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ দুটো জিনিস গুলিয়ে ফেললে হবে না। একজন লোকের অর্থ সম্পদ সম্পর্কে আমরা যেহেতু কোনো প্রাইমা ফেসিও নাই, প্রাথমিক কোনো আমরা প্রমাণও পাচ্ছি না, সুতরাং এই জায়গাটিতে জেনারেল আজিজ আহমেদকে যদি আপনি বেনজির আহমেদের সঙ্গে দাঁড় করিয়ে দেন, সেটা নেওয়া তো হবে না। আর আরেকটি জিনিস হয়েছে পাসপোর্টের জালিয়াতি কে করেছেন এটা আমি একটু জানতে চাই। জেনারেল আজিজ আহমেদ পাসপোর্ট কেন করবে? একজন সেনাবাহিনী প্রধান কেন পাসপোর্ট চেঞ্জ করতে হবে? আমার তো মনে হয় না এটা উনি। আহমেদের কথা বলা হয় নাই, বেনজির আহমেদের কথা বলা হয়েছে যে উনি ওনার পাসপোর্ট ইউজ না করে উনি। আচ্ছা, সরি, হ্যাঁ, আমি যতদূর জানি যে জেনারেল আজিজ আহমেদ তার নিজের একটা পাসপোর্টই ব্যবহার করে। আর আরেকটি জিনিস হাসনাত ভাই বলেছেন যে তার ভাইকে, জেনারেল আজিজ আহমেদের ভাইকে তিনি প্রভাব বিস্তার করে তার তার মানে শাস্তি মওকুফ করেছে। আচ্ছা, তো শাস্তি মওকুফ করার তো হলো মালিক হলো কোর্ট, শাস্তি মওকুফের এখতিয়ার হলো কোর্টের। সেখানে কোর্টের সিদ্ধান্ত হয়েছে, কোর্টের সিদ্ধান্তের উপরে হাইকোর্ট বিভাগে যায়, তারপরে আপিল বিভাগে যায়, তারপরে রিভিউতে যায়, তারপরে প্রেসিডেন্ট মার্সি। তো সেই প্রসেসের মাধ্যমেই তো তার ভাইকে মুক্ত করা হয়ে মুক্তি দিয়েছে। হ্যাঁ, মানে এক্সামটেড অ্যাকুইটেড যেটাই বলেন। এখানে আজিজ আহমেদের কোনো প্রভাব ছিল না। এখন আমি না, আজিজ আহমেদের প্রভাব আপনি প্রমাণ করেন, আপনি তো প্রমাণ করতে পারবেন না। আমি কোনো হাওয়াই কথা বিশ্বাস করি না। আমার কথা হলো ডকুমেন্টারি, ইউ হ্যাভ টু প্রুভ ইট। আল জাজিরা যা বলেছে সব হাওয়া কথা। আল জাজিরা এটা একটা সিনেমা, ইট ইজ নট এ রিপোর্ট। আমরা ধরেন এইখানে একজন প্রথিতযশা সাংবাদিকও আছেন, ডক্টর সিনা আহমেদ সাঈদ কিন্তু রাজনৈতিক বিশ্লেষক না। আমি শেষ করি, এত টাকা খরচ করে এই সিনেমা বানাবে? আল জাজিরা কেন হয়েছে এটা আমি বেশ কয়েকটা টক শোতে বলেছি, কারা কারা এই কাজ করেছেন এবং কেন করেছেন। দে আর বিং পেইড এন্ড দে ওয়্যার পেইড ডিউরিং দ্য টাইম। এখানে সিনা ভাই আছেন, ডক্টর সিনা আহমেদ সাঈদ কিন্তু সাংবাদিকতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন উনি ছাত্র, এবং উনি বিখ্যাত ব্যক্তিদের ইন্টারভিউ করেছেন, ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে বড় বড় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, চন্দ্রশেখর, জ্যোতি বোস। তো রিপোর্ট কাকে বলে আর একটা রিপোর্ট কিভাবে তৈরি হয়, এটা ফেক না এটা কি ডকুমেন্টারি না অন্য কিছু, এটা কিন্তু উনি আমার চেয়েও ভালো জানেন। আমি আল জাজিরা অল প্রাইম মিনিস্টার্স ম্যান ভালো করে দেখেছি। আই মেড ইন এক্স্যাক্টলি, আমি একটা ইন্টারভিউ দিয়েছি এটার উপর। ইট ওয়াজ এ সিনেম্যাটিক, ইট ক্রিয়েটেড এ সিনেম্যাটিক অ্যাপিল উইদাউট অথেন্টিসিটি। এটার সাথে অনেকেই জড়িত ছিলেন, এটা আমি বহুবার বলেছি, আজকে না হয় নাই বা বললাম। আর আরেকটা জিনিস, পাসপোর্টের নাম চেঞ্জের ব্যাপারে, তো পাসপোর্টের নাম চেঞ্জের ব্যাপারে তো একজন করেছে, তখন তাকে ধরা হইল না কেন? তার নাম হলো সামিউল আহমেদ খান, তো তার নাম হয়েছে জুলকার নাইন শায়েক। তার বাবার নাম হলো আবুল বাসির, তার বাবার নাম চেঞ্জ করে কর্নেল আবুল বাসির, তার বাবার নাম চেঞ্জ করা হয়েছে আবুল কি যেন নামটা দিল, আমি লিখছি তখন, আমি আমার কাছে আছে, আমি পড়তেছি।
আবুল বাসিদ ছিল আসল নাম, এরপরে কর্নেল ওয়াসিদ খান করেছেন, আর তার নাম ছিল সামিউল আহমেদ খান, তার নাম হয়েছে জুলকার নাইন শায়ের খান। তাইলে এটা যখন চেঞ্জ করে হলো, এটা কোনো চেঞ্জ, এটা নিয়ে কথা হচ্ছে না কেন? এবং এই জুলকার নাইন শায়েক is one of the key figures of making this cinematic play that is called all we are all prime ministers. Ma'am, খুনের ঘটনা আছে যে জুলকারনাইন শায়ের যে এই সেই আমি কারণে আমি কিন্তু আমি খুনের ঘটনা বা কিচ্ছু বলছি না, আমি বলছি একজন সাধারণ মানুষ ফরহাদ হোসেনই চেঞ্জ করবে কেন নাম তো পাসপোর্টে? ওনার কথা আমার কথা হলো আমি পাসপোর্টে আই এম এ বোনাফাইড সিটিজেন অফ দ্য কান্ট্রি। আজিজ আহমেদের হাসিনা আপা, আমি বলি আই এম এ বোনাফাইড সিটিজেন অফ দ্য কান্ট্রি, ইউ আর অলসো দ্য বোনাফাইড সিটিজেন অফ দ্য কান্ট্রি, ওয়াই শুড ইউ চেঞ্জ ইউর নেম ইন দ্য পাসপোর্ট? সেখানে ব্যাকগ্রাউন্ডের তো দরকার নাই, ইট ইজ ভেরি সিম্পল। এইবার আসি এই সম্পর্কে শেষ। সুতরাং এইগুলো নিয়ে আমাদের কথা বলা ঠিক না যতক্ষণ পর্যন্ত না আজিজ আহমেদ সাহেব সম্পর্কে তার করাপশনের অভিযোগগুলো যে এসছে এগুলো প্রমাণিত না হবে, এবং ফিজিক্যালি যদি আমরা না পাই যে উনি অমুক জায়গায় 1000 বিঘা 500 বিঘা করেছেন, ওনার বাবার বাড়ি হইলো, দাদার বাড়ি হইলো চাঁদপুরে ওনার দাদার মতলবে, সেইখানে আমরা যদি কোনো সম্পত্তির অস্তিত্ব তো এখন পর্যন্ত পাওয়া যায়নি। উনি, আমি যতদূর জানি, ডিওএইচএস এ মিরপুরে, এখানে আমাদের সিনাবাইও থাকেন। হ্যাঁ, এখানে যারা থাকেন তারা সামরিক কর্মকর্তা, আর যারা অনেকে ভাড়া থাকেন, আমার জানা মতে সিনাবাই ওইখানে ভাড়া থাকেন তার বাচ্চার ছোট মেয়ের পড়াশোনার সুবিধার জন্য, কারণ ওনার বাসস্থান হলো ধানমন্ডি। তো এখন জেনারেল আজিজ আহমেদ তার মিলিটারি কোটায় যে জায়গাটা পেয়েছিলেন, হয়তো 3.5 থেকে 4 কাঠার জায়গা, সেখানে একটা বাড়ি করে উনি আছেন। তো বাড়িটা ইটস এ মডেস্ট হাউস। তো ওই অন্যান্য আর্মি অফিসাররা যে মডেলের বাড়ি, এটাও এই মডেলেরই বাড়ি। তার তো দেখতে হবে যে আরো অন্যান্য বাড়ি আছে কিনা, গুলশান, বাড়িধারা, বনানী বা ধানমন্ডি এলাকায় একাধিক বাড়ির মালিক আছেন কিনা, এগুলো তো নাই। তা যেহেতু আমরা প্রুফ করতে পারছি না, এগুলো একটা আমরা প্রমাণের মধ্যে না এইগুলো, তাইলে আমরা কেন তাকে দুর্নীতির অভিযোগে এখনই অভিযুক্ত করে ফেলছি? যেটা সি, আপনি দেখেন আমেরিকাও তো দেখাইতে পারে নাই যে জেনারেল আজিজ আহমেদের আমেরিকাতে বা অস্ট্রেলিয়া, কানাডায় বা অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি ঘর আছে, এগুলো দেখাইতে তো পারে নাই। Until and unless you are in the position to prove it, you cannot accuse anybody else. শেষ, আমার এখানেই কথা শেষ।